হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই ভালো আছো, আমিও ভালোই আছি। তো গতকাল আবার লাইভ হয়েছে, ভেকুর লাইভ, এবং লাইভ চলছে, একদিন অন্তর একদিন লাইভে আসছে, কল রেকর্ডিং শোনাচ্ছে, কিছু মিথ্যা কথা বলছে, দর্শকদের বা ভিউয়ার্সদের দিয়ে কিছু বলাবার চেষ্টা করছে, কিছু পছন্দের ক্রিয়েটার্সকে স্ট্রিম লাইভে তুলছে, তাদের দ্বারা নিজের মুখ দিয়ে না বলুক টিনাকে যা তা করে অপমান করানোর চেষ্টা চালাচ্ছে। এবং টিনার নেগেটিভিটি যেভাবে প্রচার করার একটা প্রচেষ্টা চলছে, তারপরেও তাকে বলা হচ্ছে যোগাযোগ করো যোগাযোগ করো। ভাবি এদের মানে ভদ্রতাটা কোথায় থাকে? মুখে থাকে না কোথায় থাকে? এর বেশি আর নিজের সভ্যতাটাকে নামাতে পারছি না। কারণ আমি কাউকে বলছি তুমি এসো, আমি তোমায় সাহায্য করব, তোমার আমি ভালো চাই, আবার আমি নিজে না বলে অন্য কাউকে তুলে তার নামে যা তা করে বলানোর চেষ্টা করছি। হ্যাঁ বলবে, আমি তো বলিনি, অন্য লোকে বলেছে, কিন্তু তাদের দিয়ে আমি বলাচ্ছি। এবং এর কিছু কিছু প্রমাণ আজকে মানে গতকালের লাইভে আমরা পেলাম। অবশ্যই ডিটেলসে তোমাদের বলবো, তোমরা ধৈর্য ধরে একটু শোনো, স্কিপ না করে শোনো। প্রথম থেকে যে চেষ্টাটা চলছে টিনার ক্ষেত্রে, আমি পয়েন্টসে চলে আসি। টিনার মনোবল ভাঙার চেষ্টা করছে, অর্থাৎ যে কোনো যেন তেন প্রকারে ওর মনের জোরটাকে ভেঙে ফেলো, অর্থাৎ ওকে চিন্তাশীল করে ফেলো। মানে ও যেন সবসময় একটা আতঙ্কিত হয়ে থাকে। ছেলের জন্য যে ও চেষ্টা করছে সেটা কিন্তু ভেকু নিজের মুখে বারবার বলেছে, বহুভাবে চেষ্টা করেছে, বহুবার করেছে। যবে থেকে ও বুঝেছে ছেলের জন্য চেষ্টাটা আমার এইভাবে করলে আমি সঠিক লাইনে এগোবো, তবে থেকে ও লাইনটা সঠিক রেখেছে এবং চেষ্টা চালাচ্ছে গত 6 মাস ধরে। তার আগের 6 মাসের গল্প তো টিনার মুখেই তোমরা শুনে নিয়েছো, বারবার সেই কথা বলে আমার লাভ নেই। তাহলে এই 6 আর 6 12 মাস, অর্থাৎ 1 বছর কেন টিনার ছেলের কথা বলেনি? কেন 1 বছর পর টিনার মাতৃত্ববোধ উদয় হচ্ছে এইভাবে যে একটা বোগাস কন্ট্রোভার্সি বা কনস্পিরেসি চালানো হচ্ছে ওয়াইটিতে, এটার নিন্দা না করে আমরা পারছি না। কারণ ফার্স্ট ডে থেকে টিনা যবে থেকে বুঝেছে যে যে সংসারে সে ছেড়ে এসছে, তার ছেলেকে রেখে এসছে, বা তার ছেলেকে আনতে দেওয়া হয়নি, পরবর্তীকালে ও ভেবেছে হয়তো বাও ফিরে যাবে, সেই সংসারটা আর তার নেই, সেই সংসারটা চাইছে তার ছেলেকে তার থেকে আলাদা করতে, তবে থেকে কিন্তু ও মরিয়া হয়ে উঠেছে। ঠিক আছে, ও কিন্তু আজ অবধি যা কিছু করেছে কোনোটাই গায়ের জোরে করেনি, যা করেছে আইনের সাহায্য চেয়ে করেছে, এইটা তোমরা নিশ্চয়ই মানবে। কারণ আইনের বাইরে বেআইনিভাবে ও কিচ্ছু করেনি, এবং কনস্পিরেসি তো ওর বোধহয় কুষ্টিতেই নেই। ও হচ্ছে সহজ সরলভাবে চলা মেয়ে, কিন্তু ওর পাল্লায় ওর সঙ্গে যারা রয়েছে মানে ছিল শ্বশুরবাড়ির লোকেরা, তারা হলো ওর পুরোপুরি একটা বিপরীত ক্যারেক্টারের লোক। অর্থাৎ এত বেশি দুর্নীতিতে ভুক্ত কুচক্রি মানুষ আর দুটো নেই। ও বুঝতেই পারেনি ওর 5 বছরের বিবাহিত লাইফে ওকে কতটা ইউজ করা হয়েছে, ওর সঙ্গে কতটা নোংরামি করা হয়েছে, ও বুঝতেই পারেনি। ও শুধু ভেবেছে এটা একটা দাম্পত্য কলহ, অর্থাৎ শ্বশুরবাড়িতে গিয়ে শাশুড়ির সঙ্গে, শ্বশুরের সঙ্গে বা দেও যা যদি থাকে তাদের সঙ্গে বাড়ির বউয়ের যে একটা রাজনৈতিক ঝামেলা চলে, সংসারে একটা রাজনীতি চলে সবাই জানো, কাউকে ডাউন করার, কাউকে দিয়ে বেশি কাজ করাবার, কাউকে কষ্ট দেওয়ার, কাউকে মানসিক আঘাত দেওয়ার, এগুলো চলতে থাকে বিভিন্ন রকমভাবে। যে তোমার বিরুদ্ধে যে চক্রান্ত একটা করা হয় তোমাকে নিচু দেখাবার জন্য, সেটা কিন্তু একটা প্রতিটা সংসারে মোটামুটি আগে চলতো। এখন এটা কমে গেছে কেন? নিউক্লিয়ার ফ্যামিলি বলে, অর্থাৎ ছেলে মেয়ের সংখ্যা কমে গেছে, জয়েন্ট ফ্যামিলির পরিমাণ কমে গেছে, সেক্ষেত্রে এই জিনিসটা ভুগতে এখন কম হয় ছেলে মেয়েদের। আর যেহেতু আমরা শ্বশুর শাশুড়ি এখন প্রজন্মের আমরা নিজেরা ভুগেছি, সেই হিসেবে আমরা চাই না আমাদের ছেলে মেয়েরা বা আমাদের ছেলের বউরা এসে সেভাবে ভুগুক, বা আমার মেয়ে তার শ্বশুরবাড়িতে গিয়ে সেভাবে ভুগুক, আমরা এটা চাইবো না। কারণ এইগুলো না চাওয়ারই কথা, কিন্তু আগেকার দিনে কী হতো, আমি ভুগেছি মানে আমার বউকেও আমি ভোগাবো, এবার বউ ভুগছে সে ভাবছে আমার ছেলের বউকেও আমি ভোগাবো, মানে বংশ পরম্পরায় তোমার একটা হিংসা জেলাসি চলতো। তো সেইগুলো টিনা ভেবেছিল তার সঙ্গেও হচ্ছে, তার জন্যই তাকে নানান রকম খোঁটা শুনতে হতো, শ্বশুরবাড়ি বাপের বাড়ি চলে যাওয়ার জন্য তাকে বলা হতো, এই ধরনের জিনিস তো চলতোই। সব থেকে বড় চক্রান্তটা যেটা ওর সঙ্গে চালানো হয়েছিল, যেটা ও বুঝতেও পারেনি, যেটা বোঝানোর ক্ষমতাও নয়, এতটা মানে কি বলবো, বয়সও ওর তৈরি হয়নি। আর সব থেকে বড় কথা, ওকে বোঝাবার মতো কেউ ছিল কি? আমরা যে বয়সে বিয়ে করেছি আমরা কিন্তু অনেক জেনে বুঝে এসেছি। কারণ আমার অন্তত যখন বিয়ে হয়েছে, আমার বন্ধুবান্ধবের বিয়ে হয়ে গেছে, তারা অনেক রকম সমস্যায় পড়েছে, যেগুলো আমি দেখেছি। আমার মা অনেক সমস্যায় পড়েছে তার জয়েন্ট ফ্যামিলিতে, সেগুলোও আমি দেখেছি। এবং আমার মাসি পিসি এরাও বিভিন্ন সমস্যায় পড়েছিল, সেগুলোও আমরা দেখেছি। যেহেতু আমরা সেই সময়কার লোক, অর্থাৎ 80-র দশক 90-এর দশকের লোক, কাজে তা আমাদের মা কাকিমা জেঠিমারা ছিল তার আগের লোক, অর্থাৎ 60-70 দশকের লোক। কাজে সেই সময়ে যেরকম সমস্যায় পড়তে হতো একটা জয়েন্ট ফ্যামিলি, তখন তো জয়েন্ট ফ্যামিলি বেশি ছিল,
তা সেগুলো কিন্তু আমরা দেখে এসেছি, যেটা মনে হয় টিনা দেখেনি আমার যদ্দূর ধারণা, কারণ ওর মার সাথে ওর ঠাকুমার সম্পর্ক ভালো সেইভাবে দেখেনি যে একটা সংসারে কীভাবে ছেলের বউকে যাতা কলে পেশা হয় সেটা দেখেনি। তো ওকে বোঝাবার মতো বোধহয় কেউ ছিল না। তো সেই হিসেবে ও যখন সংসারে ঢুকলো, ওর তো জানোই কোনো জিনিস সহ্য কম করে, যার জন্য মুখ দিয়ে বলে, কিন্তু তার বেশি কিন্তু ওর করার ক্ষমতা নেই, ও শুধু মুখে বলে দেবে। তার বিরুদ্ধে প্রোটেস্টটা ওর মুখ দিয়ে বেরোয়, হ্যাঁ, কিন্তু সেটার বিরুদ্ধে যে একটা চালাকি করে কাউকে হাতে করা বা কাউকে নেগেটিভভাবে দেখানো, এই পলিসিগুলো কিন্তু ওর মনে বা মাথায় কোথাও নেই। তাই ও কখনোই বুঝতে পারেনি ওর সংসার থেকে ওকে এক আলাদা করে রাখার সঙ্গে সঙ্গে ওর থেকে ওর ছেলেকেও কোথায় যেন একটা বিচ্ছিন্ন করে রাখা হচ্ছে। ওকে বোঝানো হচ্ছে তুমি কাজ করছো, তুমি ব্লগিং করছো, তুমি ব্যস্ত থাকছো, কাজেই ছেলে আমার কাছে থাক, তাহলে তুমি বিশ্রাম পাবে, তুমি তোমার কাজে মন দাও, ছেলের ঝামেলা তোমাকে ভুগতে হবে না, ভোগাতে মানে পোয়াতে হবে না, আমরা আছি, অর্থাৎ ঠাকুমা দাদু আমরা আছি। এইভাবে ছেলের কোলটা আস্তে আস্তে তারা ছাড়িয়ে নিতে চেষ্টা করছিল এবং ভাবছিল দেখো তারপরেও যদি ও সহ্য করে সেখানে থেকে যেত তো আজও থাকতো, কিন্তু সবাই যে সহ্য করে থাকবে তা তো নয়। তারপরে পরিস্থিতি তার ফল আজকে ভুগছে। তাহলে এই যে সংসারের রাজনীতির শিকার, এইভাবে কিন্তু অনেক মেয়েরা ভোগে। এইভাবে আমরা প্রচুর খবর নিত্যদিন আমরা ওয়াইটিতে দেখতে পাই, কিন্তু এর কোনো পরিবর্তন হয় না। কিন্তু আজকালকার মেয়েরা প্রতিবাদ করতে শিখেছে, তারা সংসার ছাড়তে শিখেছে, তারা সহ্য করতে চায় না, কারণ তারা ভাবে জীবন একটাই, আমরা বাঁচলে ভালোভাবে বাঁচবো, কেন ওইরকমভাবে নিপীড়িত হয়ে বাঁচবো, এইটাই এদের মনে এখন বাসা বেঁধেছে। যাই হোক, সেসব তো অনেকবার বলেছি, এইগুলো টিনার সঙ্গে হয়েছে। ও হচ্ছে ভুক্তভোগী, এখন ও অনেকটাই বুঝেছে, তার জন্য নিজেকে সরিয়ে আলাদা করে রাখতে শিখেছে, নিশ্চুপ হয়ে থাকতে শিখেছে, কোনো জিনিসে মানে রিয়্যাক্ট করতে মানে সংযত থাকতে শিখেছে, রিয়্যাক্ট করবে না, মানে কোনো জিনিস দেখে অথচ রিয়্যাক্টটা ও বাইরে আনে না, ও রিয়াকশনটা ভিতরে রাখতে শিখেছে। এইগুলো ওর মধ্যে এসছে, কিন্তু যেটা ওর মধ্যে প্রচণ্ডভাবে কষ্ট দিচ্ছে সেটা ওর ছেলের সঙ্গে ছাড়াছাড়িটা, ওইটাও কিছুতেই মেনে নিতে পারছে না, তার জন্য বিভিন্ন কাজে নিজেকে ইনভলভ রাখছে, কিন্তু তারই মধ্যে চেষ্টা করছে ও সাইডে সাইডে ওর চেষ্টাটাও চালিয়ে যাচ্ছে, এটা পরিষ্কার। এইবার চলে আসে এই ভেকু কী করছে, চাইছে কোনোভাবে ওর মনোবলটাকে ভেঙে দাও, ও যাতে এমনভাবে ভেঙে পড়ে, ও বুঝতে পারে ওর ছেলেকে আর পাচ্ছে না, ওর সঙ্গের যারা লোক আছে তারা ওর সঙ্গে বেইমানি করছে, তাহলে ও একদমই পুরোটা ভেঙে পড়বে এবং অনেকটা দিন যখন চলে গেছে আবার নতুন করে শুরু করতে সেই মনোজোরও পাবে না, এবং এই মনের জোর না পারার সঙ্গে সঙ্গে ও কাজেও মনোযোগ দিতে পারবে না, অর্থাৎ ওকে ডিস্টার্ব করা শুরু করেছে। তার জন্যই এই লাইভগুলো ক্রিয়েট করা হচ্ছে আর ওই কল রেকর্ডিংগুলো শোনানো হচ্ছে। কারণ চিন্তা করে দেখো, এখন কেন কল রেকর্ডিংগুলো শোনাচ্ছে? 5 মাস আগের কল রেকর্ডিং 5 মাসেই কেন শোনানো হয়নি? ওই সময় কেন শোনানো হয়নি? এই সময় কেন শোনানো হচ্ছে? যখন কিনা বেচু এই একটা ক্যারেক্টারকে টেনে এনেছে, যে কিনা এচু, তোমরা দেখতে পাচ্ছ, ভালো থাকবো, আজও বলেছে লাইভে ডিভোর্স পাওয়ার দরকার নেই, ডিভোর্স না পেয়েও ভালো থাকা যায়। তো একটা ছেলে ডিভোর্স না পেয়ে কীভাবে ভালো থাকে? হ্যাঁ, ভালো থাকতে পারে, আমার ছেলের প্রতি আমি ডিভোশন, ছেলের বড় হওয়া, ছেলের কাস্টাডি, ছেলের দেখাশোনা, ছেলের পড়াশোনা, এইখানেই আমি পুরো জীবনটা লাগিয়ে দিলাম। কিন্তু বেচু তো সেই ক্যারেক্টার নয়, সে নিজের ভালো লাগা ভাবছে, মানে অর্থাৎ সেও জীবনে এগিয়ে যেতে চায়, অর্থাৎ তার জীবনটা সেটেল করতে চায়, অর্থাৎ আবার বিয়ে করতে চায়। সেটেল হওয়া মানে কি? বিয়ে করতে চায়। তো তার জন্য তার নাকি আর ডিভোর্স লাগবে না, এইটা বলতে চাইছে ওই বেকু। তো ডিভোর্স লাগবে না, তাহলে কোন মেয়ে বেচুকে বিয়ে করবে? এটা তো কোয়েশ্চেন। তাহলে আমরা ইতিমধ্যেই বেচুর চ্যানেল থেকে, বেচুর ডিক্লারেশন থেকে আমরা বুঝতে পেরেছি যে কোনো একটি মেয়ে বেচুর জীবনে এসছে, যার হাতের মেহেন্দি, নখের নেল পালিশ, কাচের চুড়ি, গলার আওয়াজ, সালোয়ারের বা কুর্তির রং, জুতো, সমস্ত কিছুই আমরা দেখতে পাচ্ছি বেচুর শেয়ারিংয়ের মাধ্যমে, এবং সর্বোপরি বাচ্চাটার মামাম ডাক, কারণ মামাম যখন বাচ্চা কাউকে ডাকে সে কিন্তু সে মাতৃস্থানীয়ই হয়। হ্যাঁ, কাজেই এ তো কোনো যতই এ চেষ্টা করুক টিচারদের বলে বা যে কোনো কাউকে দেখলেই বাচ্চাটা মামা মামা বলতে থাকে, তাহলে কিন্তু যদি এটাও কিছু দেখাতে চায় তাহলেও কিন্তু চিন্তার বিষয়, অর্থাৎ বাচ্চাটা মাকে কিন্তু মানে তোমার চাইছে। এই ডাক্তার থেকে বাচ্চাটা যদি সবাইকে মামা মামাম ডাকতে থাকে, তার মানে বাচ্চাটা মাকে মনে মনে চাইছে। তাহলে বেচুর এখন কী উচিত? বাচ্চাটাকে মার কাছে নিয়ে যাওয়া বা মাকে বাচ্চার সঙ্গে দেখা করিয়ে দেওয়া, যাতে বাচ্চাটার মানসিক অবস্থা ভালো থাকে। এইটা যদি চালাতে চায় তার মানে এটা হয়। আর যদি বেচু অন্য কাউকে বা অন্য কোনো মহিলাকে, যাকে দেখাচ্ছে, যার গলার আওয়াজ আমরা পাচ্ছি, সেই এচুকে বাচ্চাটার মামাম হিসেবে তৈরি করতে চায়, তাহলে তো সেটা একটা ক্রিমিনাল অফেন্সের মধ্যে এসে যায়, তাই না? মা থাকতে অন্য মহিলা মা হবে কী করে?
ঠিক আছে, তাহলে তাকে সৎমা হতে হবে, অর্থাৎ বেচুকে বিয়ে করতে হবে। অথচ বেচু বলছে আমি বিয়ে করবো না, মানে এখন ডিভোর্স চলছে, আমি কি করে বিয়ে করতে পারি, বুঝতে পারছো? কিন্তু ও বুঝতে পারছে, মানে স্বীকারোক্তি দিয়েছে যে কোনো মেয়ে ওর বাড়িতে রয়েছে, ঠিক আছে, রাত্রি বাস করছে, কারণ সেই মেয়েটার চরিত্র নিয়ে নাকি কিছু বলা যাবে না, কারণ আমরা না জেনে সেই মেয়েটার চরিত্র হনন করছি, অর্থাৎ তাকে অবিবাহিত বলার জন্য আমরা কি বলবো, তার ফ্যামিলি ম্যাটার নিয়ে কথা হচ্ছে, তার মানে ডেজিগনেশন নিয়ে কথা হচ্ছে, অর্থাৎ তাকে কেপ্ট আখ্যা দেওয়া হচ্ছে। স্বাভাবিক, বিয়ে না হলে কেউ যদি রাত্রি বাস করে তাকে এবং সে যদি ভালোবাসার পাত্রী হয় বেচু, তাহলে তাকে কি বলা হবে, কেপ্টই তো বলা হবে, তাই না? উইদাউট বিয়ে, উইদাউট ম্যারেজ আমরা কোনো অবিবাহিত বা ডিভোর্সি ছেলের বাড়িতে থাকতে পারি না। আবার যে ছেলের ঘাড়ে নাকি এতগুলো কেস চলছে, যার ডিভোর্সের মামলা চলছে, 498 কেস হয়েছে, তাহলে ভাবো কি ফ্যামিলির এবং কোথা থেকে এসছে এই মেয়েটা। আচ্ছা, এই ব্যাপারে আমি একটা অনুমান ভিত্তিক কথা তোমাদের সামনে প্রথমে আনবো, যেটা হচ্ছে যে মেয়েটার কথা বলা হচ্ছে সেটার সম্বন্ধে অনেক চর্চা তোমরা শুনে নিয়েছো, যে মেয়েটার প্রথম অক্ষর নামের অধ্যক্ষর এম, এবং টাইটেলটা হচ্ছে কোনো একটা টেক্সটাইলের নামে, অর্থাৎ সাহা টেক্সটাইলের নামে। তো সেই মেয়েটার প্রোফাইল নিশ্চয়ই তোমরা ইতিমধ্যে দেখে ফেলেছো, ইনস্টাগ্রামেও আছে ওই একই নামে, এবং ইউটিউবেও আছে। তো ইনস্টাগ্রামে আমি গিয়ে যখন দেখলাম টাইটেলটা ডবল ডবল দেওয়া আছে, বুঝেছো, মানে ডবল ডবল দেবে। নামটা হচ্ছে ওই কৃতি শ্যাননের বই যেটা ছিল স্যারোগেসি মাদারের, সেই নামটা হচ্ছে মেয়েটার নাম, আর টাইটেলটা হচ্ছে ওই টেক্সটাইল। এবার এই নামের পরে দুবার টাইটেলটা বসিয়ে দেবে, দিয়ে মেয়েটার চ্যানেল তোমরা সার্চ করবে, ইউটিউবে তো আছেই, ইনস্টাগ্রাম। এইবার ইনস্টাগ্রামে গিয়ে যদি তোমরা প্রোফাইলটা দেখো, আমি কিন্তু চমকেছি, তোমরাও চমকাবে। প্রোফাইলে জানি না আমার এই ভিডিও করার পর প্রোফাইলটা চেঞ্জ হবে কি না, যদিও হয় তা হোক, আমার স্ক্রিনশট নেওয়া আছে। সেই প্রোফাইলে একটি ছেলের সঙ্গে মেয়েটার জয়েন্ট ফটো রয়েছে। তাহলে এই মেয়েটাকে কেন ভাবছি, তাই না? কারণ তোমরা যদি গিয়ে ওই মেয়েটার অনেক রিলস আছে, রিলসগুলো দেখতে থাকবে, কোনো ভিডিও নেই, রিলস আছে, রিলসগুলো যদি দেখতে চাও ওখানে গিয়ে দেখতে পারো, গিয়ে দেখবে। হাতটা খেয়াল করবে, হাতের চুড়ি, মেহেন্দি, নেল পালিশের কালার সমস্ত মিলে যাবে। যে মেয়েটা ওই পিকনিকের দিন রাত্রিবেলা রুটি করছিল বা ভাত বাড়ছিল সেই হাতের সঙ্গে, মেয়েটার হাতের সঙ্গে, তাহলে এই মেয়েটাই সেই মেয়েটা ধরে নেবো। এইবার মেয়েটার সঙ্গে যে ছেলেটা রয়েছে সেটার কথা কেন বলছি আমি, কেন বলছি তোমাদের প্রোফাইলের ছবিটা দেখতে। তো প্রোফাইলের ছবি যদি তোমরা দেখো, সেই ছবিটার সঙ্গে অদ্ভুতভাবে আমি মিল খুঁজে পাচ্ছি। নামটা আমি একটু ঘুরিয়েই বলছি, ঈশানীর উডবি হাজব্যান্ডের। জানি না এটা আমার অনুমানটা সঠিক কিনা। ঈশানীর যে উডবি হাজব্যান্ড, তার নাম আমি বলতে পারছি না, এস দিয়ে তার নাম, তোমরা ঈশানীর ইউটিউব চ্যানেলে গিয়ে দেখতে পারো। তো সেই হাজব্যান্ডের ছবি আমি ওখানে দেখতে পাচ্ছি। এটা অনেকদিন আগের ফটো, কিন্তু মুখের সঙ্গে ভালোই মিল রয়েছে, হতেও পারে নাও হতে পারে, কিন্তু আমার মনে হলো আমি তোমাদের সঙ্গে শেয়ার করছি। তো এই কারণেই মনে হলো যে ওই ঈশানীর যে উডবি হাজব্যান্ড, যাকে কিনা এই বেকু জোগাড় করে দিয়েছিল ঈশানীর লাইফে, এবং বলেছিল তার সঙ্গে ঈশানীর বিয়েও হয়ে গেছে, পরবর্তী ক্ষেত্রে জানা গেছিল যে বিয়ে হয়নি, বিয়ে হব করছে, মানে এখনও বিয়ে কিন্তু হয়নি, হ্যাঁ, রিলেশনে রয়েছে, মানে এটাই চাউট করা আছে। তো সেই ছেলেটির সঙ্গে বেচুর এই গার্লফ্রেন্ডের ছবি, ঠিক আছে? তাহলে এখান থেকে আমরা ধরেই নিতে পারি ঈশানীকে যদি ওই ছেলেটি ওই বেকু সাপ্লাই করে থাকে, তাহলে বেচুকেও এই মেয়েটি সাপ্লাই করেছে ওই বেকুই। ধরতে পারি কি পারি না, তোমরা একটু কষ্ট করে গিয়ে দেখে নিও, কারণ আমি এখানে দিতে পারবো না, নিজের চ্যানেলের খাতিরে দেওয়া সম্ভব নয়, কিন্তু আমি আমার কাছে প্রমাণস্বরূপ রেখে দিয়েছি, যেহেতু বলছি কাজে প্রমাণ তো আমার রাখতেই হবে, তাই না? সেই জন্য রেখে দিয়েছি। তো এটা আমার একটা অনুমান তোমাদের সঙ্গে শেয়ার করলাম, যে ভেকুর কাজই হচ্ছে যে কোনো মেয়ে যদি একা থাকে, তার কোনো প্রবলেম থাকে, তাকে ঠিক করতে চায়, তার মানে ঈশানীর একটা প্রবলেম হয়েছিল না, রিতমের চলে যাওয়ার পর মেনে নিতে পারছিল না, সেক্ষেত্রে তাকে একজন বয়ফ্রেন্ড জুটিয়ে দেওয়া হয়েছে। এক্স্যাক্টলি বেচুরও কিন্তু তাই হচ্ছে, একা থাকতে পারছে না, সেখানে তাকে মেয়েও জুটিয়ে দেওয়ার ব্যবস্থা করা হয়েছে। তাহলে এই যে পুরো খেলটা চলছে, অর্থাৎ ছেলে সাপ্লাই মেয়ে সাপ্লাই বলবো, কারণ যখন যার প্রবলেম তাকে যদি এইভাবে একজন হলো তো তখন বলিনি, দুজনের ক্ষেত্রে হচ্ছে যখন দেখতে পাচ্ছি, ঠিক আছে, তখন কিন্তু এই অনুমান আমাদের মনে এসেই যায়। তাহলে একই লোকের সঙ্গে যখন ইন্টারঅ্যাক্ট করছে, তাহলে কি হচ্ছে ব্যাপারটা, তাহলে সাপ্লায়ারটা কি, আমি কি ঠিক অনুমান করছি নাকি সন্দেহ, সবটাই সন্দেহর ভিত্তি, কারণ আসল প্রমাণটা কিভাবে বেরোবে, কিভাবে সামনে আসবে, সে তো ভবিষ্যৎ বলে দেবে, কিন্তু আমরা যেটা দেখছি, যেটা বুঝতে পারছি, সেটা তো আমাদের কাছে আমরা রেখে দেবো, তাই না? তো সেটা অবশ্যই যত্ন করে রেখে দিয়েছি, যদি ভবিষ্যতে কাজে লাগে তো লাগাবো, ঠিক আছে? তো এটা বললাম, এটা আমার নিজস্ব একটা ইনভেস্টিগেশন, যেটা আমি তোমাদের সঙ্গে শেয়ার করলাম। দেন চলে আসি তোমার ওই সেবক দাদার গল্পে। সেবক দাদা চুপ করে আছে, সেটা তো একটা বড় কথা। চুপ করে আছেন কেন, প্রতিবাদটা আমরা চেয়েছিলাম
যেটা আমরা এখনও দেখতে পাইনি, কোনো কারণবশতই হয়তো চুপ করে আছেন। তা আমরা চাইবো খুব তাড়াতাড়ি নিজের সপক্ষে কিছু কথা উনি বলুন, কারণ যে ভুলটা উনি করেছেন সেই ভুলের প্রায়শ্চিত্ত তো ওনাকেই করতে হবে, তাই না? কারণ কাউকে নিজেই স্বীকার করেছেন, কাউকে বন্ধু ভেবে উনি ভুল করেছেন, তাহলে সেটা ভুল যখন উনি স্বীকার করে নিচ্ছেন, তাহলে সেই ভুলের প্রায়শ্চিত্ত ওনাকে করতে হবে। আর সবথেকে বড় ভুল যেটা আমার লেগেছে সেটা ওই টিনাকে বলা যে ওর চরিত্রটা ভালো না, ক্যারেক্টার ভালো না। তা এইটা ভালো না বলাটা আমরা ওইভাবে না ধরে, আমরা তো সবাই বলেছিলাম যে টিনা কাজটা ভালো করেনি, একেবারে ক্যারেক্টারে চলে যায়নি, ক্যারেক্টার যাওয়াটা তো উচিত হয়নি। ক্যারেক্টার খারাপ মানে কি, তার আজ এই ছেলেকে ভালো লাগছে না, কাল আরেকটা ছেলে, আবার আরেকটা ছেলে, মানে বারবার ছেলে চেঞ্জ হবে, সেরম তো টিনা নয়। স্বামীর ক্ষেত্রে উপেক্ষা, স্বামীর কাছ থেকে উপেক্ষা, অবহেলা, তিরস্কার এসব পেয়েছে বলেই তো ওর অন্যদিকে মনটা গেছিলো। অর্থাৎ ভেবেছিল যদি আমি চ্যাটের মাধ্যমে শান্তি খুঁজতে গেছিলো, কোথাও তো চলে যায়নি। কারণ এই যে বেচু কিছু কল রেকর্ডিং শুনিয়েছিল আমাদের, তাতেও কিন্তু একই জিনিস ছিল যে ওই ফোকলা বারবার বলছিল যে টিনা কখনোই তার শ্বশুরবাড়ি, তার ছেলে সংসার ছেড়ে চলে আসতে চাইছিল না, তাকে বারবার ব্রেন ওয়াশ করার চেষ্টা করছিল ফোকলা, কিন্তু কিছুতেই টিনা রাজি হচ্ছিল না। দেখো ভাই, এরা নিজেরাই প্রমাণ নিজেরাই দিয়ে যায়, আমরা শুধু সেটাকে আরও সামনে নিয়ে আসি, লোকের বুঝতে যাতে সুবিধা হয় সেই বোঝানোর জন্য কথাগুলোকে তোমাদের মগজে ঢোকাবার চেষ্টা করি, যে তোমরা এইভাবে দেখো। সত্যিই তো ও তো বলেছিল যে আমি তোকে বোঝাচ্ছি কিন্তু তুই ছেড়ে আসতে পারছিস না। কেন পারছে না? কারণ ওর সংসারের প্রতি অসম্ভব মায়া, ওর বেচুর উপর অসম্ভব মায়া, আজও মায়া, যার জন্য ও 498 কেস কিন্তু সঙ্গে সঙ্গে করেনি, ও করেছে অনেক পরে, যখন কিনা বেচু ওকে বেচতে শুরু করেছে ওর তখন রাগ হয়েছে। ও কিন্তু না রাগলে কোনো স্টেপ নেয়নি আজ অব্দি, বুঝতে পারছো? কারণ এর আগেও আমরা আসানসোলের ব্যাপারে দেখেছি টিনা কীভাবে খবরটা, দেখো একজনের সম্বন্ধে এরকম পরকীয়া গাড়িতে উঠে অমুক তমুক গল্প বেরোচ্ছে, সেখানে বেচু হলে তো এটাকে নিয়ে কন্ট্রোভার্সি করতে বসে যেত, টিনা তো বসেনি, একটা নট এ সিঙ্গেল ওয়ার্ড ওর মুখ দিয়ে বেরিয়েছে। উল্টে আমরা শুনেছি সেই মেয়েটিকে বলেছে এই ব্যাপারটা নিয়ে তুমি বেশি প্রচার করো না, কারণ আমার ছেলে তার বাবার কাছে আছে, কারণ ছেলের ভবিষ্যৎটা খারাপ হয়ে যাবে, এইসব কথা আমরা শুনেছি। তাহলে ও নিজের শ্বশুরবাড়ির সম্মানের ব্যাপারে যতটা কনসার্ন দেখিয়েছে, ছেলের ভবিষ্যতের ব্যাপারে যতটা কনসার্ন দেখিয়েছে, বেচু কি ততটা দেখিয়েছে? তুলনামূলক আলোচনা করলে এটাই কিন্তু সামনে আসে, বেচু কিন্তু ভবিষ্যৎ সম্বন্ধে ভাবেই না, বেচুর হচ্ছে বর্তমান যেটা সেটাই ও ফোকাস করে। অর্থাৎ আমি এখন রোজগার করতে পারছি, রোজগার করব, ওই টাকাটাই বোঝে। ও হচ্ছে অর্থ সর্বস্ব পিশাচ, টাকার পিশাচ, পয়সার পিশাচ, ওটাকে শুধু ও বোঝে, ওটা থাকলে আমায় সবাই তোয়াজ করবে। ভাই একটা সময় এমন আসবে না তুই পয়সা শুধু বসে থাকবি না, তোর খাওয়ার ক্ষমতা থাকবে না, তোর কোনো কিছু মানে ব্যবহার করার তোর ক্ষমতা থাকবে। কারণ পয়সা সব কিছু নয়। পয়সা হলে, তাহলে প্রচুর পয়সাওয়ালা লোকেরা শান্তিতে গদিতে শুয়ে নাক ডাকিয়ে ঘুমাতো, তাহলে গরিব শুয়ে শান্তিতে ঘুমাতো না। বলেই তো অর্থই অনর্থের মূল, তাই হয়েছে। একটা সংসার ভেঙে দিল অর্থ, পরকীয়াকে টেনে সামনে আনতে হবে। একজনকে দেখে আমি কনভিন্স হয়ে গেলাম আমি পরকীয়ার প্রচার করব, আমি লাখ লাখ টাকা ইনকাম করব, আমি ব্যাংক ব্যালেন্স করব, আমি বড়লোক হয়ে যাব। এটাই তো, থাক তুই বড়লোকই, কিন্তু যেটা হারালি সেটা তুই জীবনেও খুঁজে পাবি না। ওই লোকে তোকে সাপ্লাই করতেই পারে, কিন্তু সে সাপ্লাই করা জিনিস কখনো অথেন্টিক হতে পারে না, সেকেন্ড হ্যান্ডই হবে। হ্যাঁ, ওই টুকিটাকি ঠিকই বলেছে, ও যা বলেছে ঠিকই বলেছে, এখন তো আমার মনে হচ্ছে ঠিকই বলেছে। হয়তো ভেতরে কিছু ইনফরমেশন ভুল হলেও হতে পারে, কারণ যদিও বা বিয়ে হয়ে থাকে, বিয়েটা তো আইনত সিদ্ধ নয়। আর মেয়েটিকে তো সবুজ চুরি শ্রাবণ মাসে আমরা পড়তে দেখেছি, আর শ্রাবণ মাসে সবুজ চুরি কারা পড়ে? কুমারী মেয়েরা কিন্তু পড়ে না। এইটুকু থেকে আরেকটা প্রমাণ আমরা পেয়ে যাই, সবুজ চুরি পরেই কিন্তু মেহেন্দি পরেই মেয়েটা লুচি বেলছিল, ঠিক আছে? তো এইটা একটা ব্যাপার। আর সামনে তো আনতে চাইবেই না, ডিভোর্সের জন্য, ছেলের কাস্টাডির জন্য এই ব্যাপারটা এখন সামনে আনতে চাইবে না, কারণ ও এটাকে গার্লফ্রেন্ড খেলতে চাইছিল। লোক যে বিয়ের ট্যাগ লাগিয়ে দেবে ওটাও বুঝতে পারিনি, কারণ বেচুর বুদ্ধি আমি বলেইছি হাঁটুতে আর পায়ের নোকে, ওর পেটেও থাকতে পারে খানিকটা, খাওয়ার ক্ষেত্রেও ওর বুদ্ধি বেরোয়, আর কিছু বেরোয় না, মানে মাথা দিয়ে ওর বুদ্ধিটা বেরোয় না। আর সঙ্গের দিদিরাও ওই একই পদার্থ, মানে কীভাবে ওর ভিউজ বাড়াবে সেটা বোঝাতে গিয়ে ওকে যে কতটা পাকে ফেলে দিয়েছে আজ বুঝবে না। না, বুঝতে পারছে, অলরেডি বুঝতে পারছে, তার জন্যই টিনাকে টানার চেষ্টা করছে, কোনোভাবে নিজেদের ফাঁদে ফেলার চেষ্টা করছে, যাতে বেচুকে বাঁচানো যায়। এই টিনাকে আনার অর্থ এটা, টিনাকে বাঁচানো নয়, ঠিক আছে? বেচুকে বাঁচানোর জন্যই, তার কাছ থেকে টাকা খেঁচার জন্যই আজকে টিনাকে এইরকম ডাকাডাকি চলছে, সেবক দাদাকে খারাপ দেখানোর চেষ্টা চলছে। কিন্তু সেবক দাদার একটু ভুল, সাংঘাতিক ভুলের নাম নিয়ে নিচ্ছে। কিন্তু ক্যারেক্টার ভালো না কাদের বলে? যাদের এইরকম হয়, একটা পরকীয়া করেছে তাও চ্যাট, তাতে কিন্তু তার ক্যারেক্টার খারাপ এটা প্রমাণিত হয়ে যায় না, এটা আপনি ভুল বলেছেন, একদিন না একদিন আপনাকে স্বীকার করতেই হবে। আশা করি টিনার সঙ্গে আপনার কথা হয়, এইটুকু আশা রাখবো, কারণ যা কিছু কৈফিয়ত দেওয়ার সেটা আপনার টিনাকেই দিতে হবে, আমাদের না দিলেও চলবে, আমরা আপনার কেউ নই, যার জন্য আপনি কাজ করছেন তার সঙ্গে বুঝে নিন, এই হলো কথা। আর টিনা যদি সন্তুষ্ট থাকে আমরাও সন্তুষ্ট থাকবো, তবে ভুলটাকে ভুল বলতেই হবে,
ঠিক আছে? আর কাজটা স্বতন্ত্র নিরপেক্ষভাবে করতে হবে। এইভাবে কারোকে দিয়ে কাউকে বলিয়ে কাজ করিয়ে নেব, ভেতরে ভেতরে কাউকে টুপি পরাবার চেষ্টা করব, এই নোংরামিটা আমি কোনোদিনই সাপোর্ট করি না। আমার নিজের যদি ক্ষমতা না থাকে, আমার কারোর উপর আমার ডিপেন্ড হওয়া চলবে না, বা আমি নিজে নির্দোষ থাকার জন্য ভাজা মাছটা উল্টে খেতে পারি না এরকম দেখানোর জন্য কাউকে ফোরফ্রন্টে এনে খেলবো আর আমি পিছনে দাঁড়িয়ে থাকবো, এরকম তো করার প্রয়োজন নেই। এখন তো সেই দুনিয়া নয়। আমি আমি মনে করছি আমি করব, এটা তো আমার গণতান্ত্রিক অধিকার। জানি না কী ভেবে কী মনে করে কী করেছেন কী করতে চেয়েছেন, সেটা একমাত্র ওনার ক্লারিফিকেশান ওনার মুখ দিয়ে আমরা শুনতে চাই। আমার মনে হয় সবাই শোনা দরকার, কিন্তু কেন যে উনি চুপ করে গেলেন, মেঘনাদের মতো মেঘের আড়ালে লুকিয়ে গেলেন, এটা এখনও আমাদের বোধগম্য হচ্ছে না। ঠিক আছে? আশা করছি ভালোটার জন্য আশা করছি, এবং অবশ্যই যেটা চেষ্টা করা হচ্ছে টিনার মনোবল ভেঙে দেবার, সেটা কখনোই করা যাবে না। ভিডিওটা আর বাড়াবো না, কারণ লাইভ চলতেই থাকবে, কন্ট্রোভার্সি আমরা চালিয়ে যাব, চিন্তা করার কোনো ব্যাপার নেই ভেকু, আমরা আছি, থাকবো, আমরা সবসময় চিরন্তনভাবে কন্ট্রোভার্সি চালিয়ে যাব যতদিন ভেকুদের মতো লোক আছে, এবং সঙ্গে কি মা। টাটা, বাই। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করুন, এই ভিডিও ওয়েট করুন।